হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। অন্ধকারের মধ্যে হঠাৎ করে কাউকে দেখে মিহি অনেক ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারে না। পরে মনে পড়ে তার হাতে একটা টর্চ লাইট রয়েছে, সেটা যখন জ্বালিয়ে সামনে থাকা মানুষকে দেখে অবাক হয়ে যায় আর বলে, আপনি এখানে কি করেন? কি করে জানতে পারলেন এই রুমে আমি এসেছি? মিহির সামনে থাকা মানুষটা আর কেউ ছিল না, নিহান ছিল। হঠাৎ রাতে মিহিকে রুম থেকে এইরকম চোরের মতো বাহির হতে দেখে নিহানের সন্দেহ হয়। তাই মিহির পিছনে পিছনে আসতে থাকে, কিন্তু যখন দেখে মিহি সেই পুড়ে যাওয়া রুমে এসেছে তখন এই রুমে ঢুকে। নিহান বলে, আপনি কি করছিলেন এই রুমে? মিহি, এই পুড়ে যাওয়া রুমে সব পুড়ে ছাই হয়ে গেছে। আর এইরকম শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন কোনা, আর কয়েলের আগুন নিজের শরীরে কোনা লাগাচ্ছেন গু। মিহি বুঝতে পারে নিহানকে সব বলতে হবে, কিন্তু নিহান এতেন জোরে জোরে জিজ্ঞেস করছিল, তাই মিহি ওর মুখ চেপে ধরে। বাড়ির কেউ শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে, তাই মিহি বলে, আপনি এত জোরে কথা বলছেন কোনা, আর আমার এইসব করার পিছনে একটা কারণ রয়েছে। এই ঘরে এত রাতে আমি এই জন্য এসেছি কারণ আমি জানতে চাই মায়ের সাথে আসলে কি ঘটনা হয়েছে। সেই দিন শাড়িতে আগুন কি করে লেগেছে, এই রহস্যর সমাধান করতে চাই। নিহান নিজের মুখের উপর থেকে মিহির হাত ছড়িয়ে দেয়, তারপর বলে, মিহি, এই ঘটনার সমাধান করার জন্য কালকে পুলিশ আসবে। আমি কমিশনারের সাথে কথা বলেছি। আপনার শরীর অনেক অসুস্থ, তাই এইসব ঘটনার মধ্যে না জড়ানো ভালো হবে আপনার জন্য। আর সব রহস্য পুলিশ সমাধান করবে, তাই এখন চলুন রুমে যায়। মিহি রুমে যেতে রাজি হয় না, সে এখানে থেকে আসল রহস্য জানবে। মিহি বলে, আমি মেনে নিলাম পুলিশ এসে সব সমাধান করবে, কিন্তু সব কিছু পুলিশের উপর ছেড়ে দিতে পারি না। আর সেই দিন গুন্ডারা বলেছে এই বাড়ির কেউ এইসব ঘটনার পিছনে জড়িত রয়েছে, তাই সত্যিটা জানা জরুরি। কারণ সেও যদি বাড়ির মধ্যে থাকে তাহলে আক্রমণ অনেক বেশি হতে পারে। আপনি সেই গুন্ডাদের কথায় কি করে বিশ্বাস করতে পারেন? আর এই বাড়িতে কে মমকে মারতে চাইবে? কার শিয়তা রয়েছে মমের সাথে? আমি গুন্ডাদের কথায় বিশ্বাস করি, কারণ এই বাড়িতে যে সিসিটিভি লাগানো হবে সেটা এই বাড়ির লোক ছাড়া অন্য কেউ জানে না। আর তাই এই বাড়ির কেউ এইসবের পিছনে রয়েছে বলে আমার মনে হয়। হয়তো মম আর শেউর মধ্যে এমন কোনো ঘটনা রয়েছে যেটা আমরা জানি না, সেটা জানতে হবে। তাই এই ঘটনার আসলে বিষয় জানতে হবে, শেউকে খুঁজে বের করতে হবে। কিন্তু মিহি, এইসব করতে করতে যদি আপনার কিছু হয়ে যায় তখন কি হবে মিহি? আমার পরিবারের জন্য যদি আপনার সমস্যা হয় তাহলে নিজেকে কখনো মাফ করতে পারব না আমি। টেনশন করবেন না, যদি আমার ভাগ্য মৃত্যু লেখা থাকে তাহলে ঠিক মারা যাবা, কিন্তু এই রহস্য সমাধান করে যাবা। নিহান পরে আর মিহিকে কোনো কথা বলে না, সে শুধু মিহির পাশে থাকতে চাই। মিহি বলে, দেখুন মায়ের আঁচলে কয়েল থেকে আগুন লেগেছে, তাই এখন আমি সেটা করতে চাই। এখানে কয়েল জ্বালিয়ে রেখেছি, সেটার মধ্যে আঁচল দিতে হবে। মিহি নিজের কথা অনুসারে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, সেখানে গিয়ে শাড়ির আঁচল কয়েলের মধ্যে রাখে। কিন্তু মিহির আঁচলে কয়েলের আগুন অনেক আস্তে আস্তে লাগে, একটু পুড়ে আবার নিভে যায়। নিহান বিষয়টি খেয়াল করে আর বলে, কি হলো বিষয়টা মিহি? আপনার শাড়িতে কয়েলের আগুন একটু লেগে তারপর নিভে গেছে, কিন্তু সেই দিন মায়ের শাড়িতে একটু কয়েল লেগে দাউ দাউ করে আগুন কি করে লেগে যেতে পারে? মমের কথা অনুসারে 5 মিনিটের মধ্যে পুরো আগুন ঘরে ছড়িয়ে যায়। মিহি বিষয়টি বুঝতে পারে, সে এই পরীক্ষা করার জন্য নিজের শাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। মিহি বলে, একদম ঠিক বলেছেন, নরমাল কয়েলের আগুন শাড়িতে লাগলে সেটা দাউ দাউ করে জ্বলতে পারে না। কিন্তু সেই দিন মমের শরীরে একটু কয়েলে আগুন লেগেছিল, যার জন্য পুরো ঘর পুড়ে গেছে। মানে সেই দিন নিশ্চয়ই শাড়িতে বা পুরো ঘরে এমন কিছু ব্যবহার করা হয়েছিল যার জন্য আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়তে পারে। হয়তো এইসব পূর্ব পরিকল্পনা করা ছিল। সেই কথা বুঝতে পারলাম, কিন্তু আমাদের বাড়িতে এসে মমের ঘরে কেউ ঢুকবে আর বাড়ির কেউ সেটা দেখতে পারবে, এটা কেমন করে সম্ভব? তাহলে কি বাড়ির মানুষের মধ্যে কেউ মমকে মারতে চাই? আমার সন্দেহ ঠিক এই বিষয়ে, কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য রুমে কি ব্যবহার করা হয়েছে সেটা জানতে হবে। চলুন খুঁজে বের করা যাক। তখন প্রায় রাত 2টা। হানিয়া বেগম নিজের চোখ খুলে ফেলে, যদিও ওনার চোখে ঘুম কখনো ছিল না। হানিয়া বেগম বুঝতে পারে সেই জিনিসটা ঠিক আছে কি না সেটা তার জানতে হবে। হানিয়া উঠে নিজের শরীরে একটা চাদর পেঁচিয়ে রুম থেকে চুপি চুপি বাহির হয়ে যায়।
সেই নিজের গুপ্ত রুমে যায় যেখানে আসল জিনিস রয়েছে। রুমে গিয়ে পুরানে তালা চাবি দিয়ে খুলে ফেলে ভিতর থেকে একটা কাপড়ের জিনিস বের করে আর বলে, না এই জিনিস ঠিক আছে, যাই হয়ে যাক না কোনা। এই জিনিসের কিছু হতে দিবা না, আমি এইটা আমার কাছে কারো আমানত হিসাবে আছে। তাই যদি জীবন দিতে হয় তাহলে দিবা, তবে এই জিনিস কাউকে দিবা না গে। মিহি আর নিহান পুরো রুম খুঁজতে থাকে, তবে পুড়ে যাওয়ার কারণে তেমন কিছু খুঁজে পায় নাই। হঠাৎ করে মিহির হাত থেকে টর্চ লাইট পড়ে যায়। মিহি সেটা তুলতে নিচে ঝুঁকে সেখানে একটা গন্ধ পায়। মিহি বলে, এই মেঝেতে কেমন একটা গন্ধ রয়েছে দেখেন গে। মনে হচ্ছে কেরোসিনের গন্ধ, তাহলে কি আগুন লাগানোর জন্য কেরাসিন ব্যবহার করা হয়েছে? সেই জন্য আগুন তাড়াতাড়ি লেগে গেছে গি। এত দ্রুত একটা মানুষ কিভাবে চেঞ্জ হয় হয়তো আমার জানা ছিল না। যে মানুষটা আমাকে ছাড়া আর কিছুই বুঝত না, সে মানুষটা এখন আমাকে দেখলে সহ্য করতে পারে না। যখন আমরা গ্রামে ছিলাম একদম নিঃস্বার্থভাবে ভালোবাসত আয়াতের আব্বু। আজ সেই মানুষটা কতটা বদলে গেছে ভাবলেই অনেক কষ্ট হয়। যখন একটা মানুষ সব কিছু পেয়ে আবার হারিয়ে যায়, আমার জানা মতে এর থেকে আর বড় কোনো কষ্ট নাই ওই মানুষটার জীবনে। শুনেছি ইদানিং নাকি অফিসেও যায় না আরিয়ান। ঠিকভাবে কোথায় কি করে বাড়ায় সেটা যদি জানতে চাই, আমার বলে তোর বাবার টাকা দিয়ে আমি চলি নাকি এত কৈফত তোরে দিতে পারবো না। তোর যদি ভালো না লাগে তোর বাবার বাড়িতে চলে যেতে পারিস। যদি কিছু বলি আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে। আর মেয়েটা সব সময় আমার কাছে থাকে, কারণ আয়াত এখনো অনেক ছোট, কিন্তু কিছুটা বোঝে আর বলে আম্মু আব্বু এখন পচা। আমাকে আদর করে না, আগের মতো কিছু কিনে দেয় না। আমার কোনো কিছু চাই না আম্মু, কিন্তু তোমাকে অনেক বোকা দেয়। আব্বু যখন তোমাকে বোকা দেয় তখন আমার খুব খারাপ লাগে আম্মু। আম্মু এমন কেন করে, কেন বলতে পারো? সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। তখন আমার মেয়ে আয়াতকে বলি, আম্মু তুমি এখন ছোট, এগুলো বুঝবা না, আর এগুলো তোমার শুনতে হবে না। যখন এগুলো প্রশ্ন করে তখন আমি আমার আর কিছু বলার ভাষা হারিয়ে যায়। চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এতটুকু মেয়ে কিভাবে আমার কষ্টটা বোঝে? প্রতিদিনের মতো আজকেও আমাদের ঝগড়া হয়েছিল। এর আগেও অনেকে অনেক কথা শুনেছিলাম বুয়ার বিষয় নিয়ে। আমি ওইগুলো কান দিতাম না। মনে ভাবতাম কখনো এই কাজটা আরিয়ান করতে পারবে না। এরপর যখন বুয়ার রুমের সামনে থেকে চলে আসলাম, কিন্তু রুমে এসে ভাবলাম কাজটা আমি ঠিক করি নাই। বুয়ার রুমে ঢোকার দরকার ছিল। এমন বিশ্রী আওয়াজ কিভাবে আসতে পারে বুয়ার রুম থেকে, যেহেতু বুয়া একা থাকে? আমি আবার পুনরায় বুয়ার রুমের সামনে গেলাম, আবার একই সাউন্ড শুনতে পাই। সাহেব ব্যথা পায় তো আসতে করেন। আরেকটা কথা বলে রাখি, এই বুয়াটা আমাদের বাসায় নতুন এসেছে, বয়স 20 বছর হবে। কিন্তু দেখতে অনেক সুন্দর, দেখে মনে হবে না সে এই বাড়িতে কাজ করে। তার চালচলন, ঘোরাফেরা, কাপড় চোপড় পরার ভাব দেখলে মনে হবে না যে সে এই বাড়িতে কাজ করে।